স্বাগত। নিয়মিত আয়োজন এখন প্রকাশের সঙ্গে আছে আমি তোফাল আহমদ। দেশের রাজনীতি কোন পথে তা বুঝতে সবসময় আগ্রহী জনগণ। বর্তমান ঘটনাপ্রবাহ থেকে অনেকের কাছেই সেই চিত্রটি পরিষ্কার নয়। এমন প্রেক্ষাপটে রাজনীতি এবং নির্বাচনের গতি প্রকৃতি বুঝতে আজ আমাদের সাথে স্টুডিওতে আলোচনায় যোগ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম এবং সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান। আপনাদের তিনজনকেই স্বাগত আজকের আলোচনায়। শুরুতেই শামসুজ্জামান দুদু, আপনার কাছেই আসি। আপনি এমনিতেও বোধহয় বয়োজ্যেষ্ঠই হবেন এবং বড় দল বিএনপির প্রতিনিধিত্ব করেন। আজকে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর একটা আলোচনা সভা ছিল, সেখানে তারেক রহমান যোগ দিয়েছিলেন। তিনি বলছেন যে নির্বাচন নিয়ে অশুভ শক্তির তৎপরতা দৃশ্যমান হয়েছে বা হচ্ছে। আসলে তারেক রহমান কি বোঝাতে চেয়েছেন? পরিস্থিতি কি নির্বাচনের প্রতিকূলে চলে যাচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ। আমার দুজন খুবই আমার পছন্দের আলোচক, তাদেরকে শুভেচ্ছা, আর দর্শক শ্রোতাকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের নেতা জনাব তারেক রহমান যে কথাটা তিনি বলেছেন, ইতিমধ্যেই কিন্তু কিছু ঘটনা আমরা দেখেছি বাংলাদেশে। নূরের উপরে যে হামলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা, দিনাজপুরের একটা পার্কে মাইক দিয়ে ডেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, অর্থাৎ আইনের শাসন বলতে দেশে যেটাকে আমরা প্রত্যাশা করি, একটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চলে যাওয়ার পরে সেই জিনিসটা এখনো কিছুটা হলো হোঁচট খাইছে। আপনি বাংলাদেশে দীর্ঘ 15-16 বছরের স্বৈরতান্ত্রিক যে ব্যবস্থা, তার পতনের পর মানুষ স্বাভাবিক কারণেই গণতন্ত্রে ফিরতে চাবে। আর গণতন্ত্রে ফেরার প্রধান বিষয়টি হচ্ছে একটি গ্রহণযোগ্য স্বচ্ছ স্বাভাবিক নির্বাচন। সেই নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে যতটা সম্ভব না হলে, সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যদি না যেতে পারে, সেই রকম পরিস্থিতি যদি পরিলক্ষিত হয়, তাহলে বুঝতে হবে যে দেশে একটি অশুভ পরিস্থিতি সৃষ্টির মহল বিশেষের উদ্যোগ আছে। তো সেই মহল বিশেষের আমরা জানি আমাদের পার্শ্ববর্তী একটা দেশ, যেটা আমাদের চতুর্দিকেই বলতে হবে বঙ্গোপসাগর বাদে পুরোটাই সীমান্তবর্তী অঞ্চল, এবং যারা স্বৈরতন্ত্রের পূজারী, তারা তার নেত্রী সহ, তার সাধারণ সম্পাদক সহ বৃহৎ অংশ, প্রায় 90% ওই দেশে আশ্রয় পাইছে। আমরা জানি যে আমাদের বাংলাদেশে ভারত মুসলিম, বাঙালি বা বাংলাভাষীদেরকে পুষিন করছে। তো ওখানকারই একজন মুসলিম পার্লামেন্টারিয়ান খুব পরিষ্কারভাবে বলেছে, যদি অবৈধ ব্যক্তিদেরকে আপনি ভিতরে পুশ করতে চান, তার এক নম্বর হচ্ছে শেখ হাসিনা। তাকে দিয়ে তারা করতে পারে, কিন্তু তাকে একটা আমরা ছেলেদের ক্ষেত্রে বলি জামাই আদরের, জামাইয়ের বউ, তাকে ওইভাবে রাখা হয়েছে, যত রকম সরকারি সুযোগ সুবিধা। তো এইরকম একটা পার্শ্ববর্তী দেশে আমরা বসবাস করছি। তারা এই দেশের পরিবর্তনকে স্বাভাবিকভাবে নিতে পারেনি। গণতান্ত্রিক যে পরিবর্তন বলবো, স্বৈরতান্ত্রিক পরিবর্তনে গণতন্ত্র নিতে পারেন। স্বাভাবিক কারণে বাংলাদেশ খুব আমি বলে আমার কাছে মনে হয়েছে একটি ভয়ঙ্কর এবং আতঙ্কজনক পরিস্থিতির মধ্যে অতিক্রম করছে। সেটি নির্বাচনকে প্রলম্বিত করার একটি উদ্যোগ বলে আমার কাছে মনে হয়েছে। অশুভ চক্রটা কি সেই আওয়ামী লীগ এবং তার দোসররা, আর কেউ নয়? তাদের সঙ্গে যারা লাগোয়া থাকবে, তাদের ইন্টারেস্ট মিলে যাবে একসঙ্গে কোনো না কোনোভাবে, তারা এখন সক্রিয়, আগের চেয়ে সক্রিয় হবে। ধন্যবাদ। আমরা আরও আলোচনা অন্যান্য ইস্যু নিয়ে আসবো আপনার কাছে। আজকেই প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে জামায়াত নেতৃবৃন্দ বৈঠক থেকে বেরিয়ে যমুনায় কথা বলেছেন। সেখানে একটি কথা এসছে যে সরকার চাপে পড়ে নির্বাচনের তারিখ দিয়েছে, এমনটাই বলেছেন জামায়াত নেতৃবৃন্দ।
কেন একথা বলা হচ্ছে? মানে যেখানে সবাই আমরা ধরে নিয়েছি যে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন, এখন এই অবস্থায় এসে এ ধরনের কথা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে কিনা? মানে কোন প্রেক্ষাপট থেকে এই কথা জামাত নেতৃবৃন্দরা বলছেন? জি, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার শ্রদ্ধেয় সম্মানিত সহ আলোচক বৃন্দ, প্রথম হচ্ছে আসলে বাংলাদেশের যেই অবস্থার মধ্যে আমরা আজকে বসে টকশো করছি, সেই জায়গাটিকে বিবেচনায় নিতে হবে যে এই গণ অভ্যুত্থান অথবা বিপ্লব আমরা যাই বলি, এর মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের অভ্যুত্থ, এখানে মানুষের প্রত্যাশার জায়গা বিগত 15 বছর আমরা কিন্তু এখানে ভোট দিতে পারিনি। অর্থাৎ মানুষ বলতে পারেন খুবই তৃষ্ণার্ত, মানুষ তার ভোটের অধিকার প্রয়োগের জন্যেই মানুষ অপেক্ষা করছে। এটাই হচ্ছে গণতান্ত্রিক একটি দেশের সবচেয়ে বড় প্রত্যাশার জায়গা। এখন সেখানে বাধাগ্রস্ততার জায়গাটা কি? তার তার মধ্যে অন্যতম হচ্ছে যেটি আমাদের এই ভোটের অধিকারটা প্রকাশ্য দিবালোকে কিন্তু কেড়ে নিয়েছিল ভারত। এই আধিপত্যবাদী শক্তি ভারতের সাথে যদি আওয়ামী লীগের ফ্যাসিবাদের সাথে যদি যুক্ত না হতো, তাহলে এখানে বিরোধী দলের আন্দোলন মানুষ যেভাবেই পর্যালোচনা করুক না কেন, আমরা কিন্তু একটা রেজাল্ট অনেক আগে আনতে পারতাম। কিন্তু তারা প্রকাশ্য দিবালোকে এসে তারা কিন্তু আমাদের ভোটের অধিকারকে হরণ করেছে। সুজাতা এখানে এসে কি বলেছে, এরশাদকে কি বলেছে, আজকের যেটা নিয়ে জাতীয় পার্টির নিয়ে নিষিদ্ধের আলোচনা অথবা এই হট্টগোল চলছে, নূরের উপরে হামলা হয়েছে, আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং তার সুস্থতা কামনা করি। দ্বিতীয় হচ্ছে যে আমাদের যে আওয়ামী লীগ, অর্থাৎ এখানে তারা যে ফ্যাসিবাদী কার্যক্রমটা এখানে করেছে, এই 15 বছরের এই আমাদের যে গুম খুন হত্যা রাহাজানি যে কাজগুলো তারা এখানে করেছে, সেখানে কিন্তু ভালো হতো যে শেখ হাসিনাকে যদি ভারত আশ্রয় না দিত, কিন্তু এর মধ্য দিয়ে তারা কিন্তু আলটিমেটলি বাংলাদেশকে নতুন করে তারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। তৃতীয়, এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা, যেটি আপনি আমাকে প্রশ্ন করেছেন, যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্যে লেভেল প্লেইং ফিল্ড বলতে একটি কথা আছে। কারণ বিগত দিনে আপনি দেখেছেন যে দিনের ভোট কিন্তু রাতে হয়েছে। সেই ফ্যাসিবাদের সরকারের লোকেরা প্রশাসনের সর্বপর্যায়ে যে এখনও বিদ্যমান, নূরের উপরে হামলাই কিন্তু তার সবচেয়ে বড় প্রমাণ। এবং এখানে এটি কার ইন্ধনে হয়েছে, কিভাবে হয়েছে, এটি আজকে সরকার বলছে বিচার বিভাগীয় তদন্ত, আমরা সে পর্যন্ত অপেক্ষা করতে চাই। কিন্তু বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার এই যুগে হয় কি, মানে অনেক কিছু আগে যখন বলতো যে তদন্ত, আমরা তখন বুঝতাম যে অনেক কিছু বের হয়ে আসবে। এখন তো সব দেখা যাচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সুতরাং সেখানে কিন্তু আমরা দেখছি কিভাবে তার উপরে ন্যাক্কারজনক হামলা হয়েছে। কিন্তু আমরা এখন জানতে চাচ্ছি সেটি হামলাটা আমাদের ধারণা এটা পরিকল্পিত। এখন পরিকল্পিত কেন? এখানে 3টি জিনিস কিন্তু সমান্তরাল গতিতে আমরা সেই নিয়ে আলোচনা করব, কিন্তু আমরা একটু প্রসঙ্গে থাকতে চাই যে আসলে সরকার চাপে পড়ে নির্বাচনের তারিখ দিয়েছে। আপনারা কি সন্তুষ্ট নন নির্বাচনের তারিখ নিয়ে? নির্বাচনের ব্যাপারে আমাদের বক্তব্য বরাবরই পরিষ্কার ছিল। মানে এই যে এখন নির্বাচন, তো প্রধান উপদেষ্টা সর্বপ্রথম বলেছিল হচ্ছে জুনি নির্বাচনের কথা। তিনি এসেছেন তখন থেকে তিনি বলে আসছেন, কিন্তু পরবর্তীতে ডিসেম্বরের নির্বাচনের আলোচনা বিএনপির অন্যতম একটা দাবি ছিল এবং ওনারা ঘেরাও টেরাও সহ অনেক কর্মসূচির মধ্য দিয়ে এটা কিন্তু মিড লেভেলে এসে পরবর্তী, যেটা আমাদের আমির জামাতের পক্ষ থেকে কিন্তু আমরা এর আগেও বলেছি যে নির্বাচন কিন্তু রমাদানের আগে হতে পারে। আসলে এখন এই আলোচনাটা এই জন্যই যে আপনার নির্বাচনের যে অবস্থান, অবস্থান যেটি, অর্থাৎ এই যে আজকে দেশের পরিস্থিতি, যেটা একটু আগে দুদু ভাই বললেন, সারা দেশের যে অবস্থাটা আমরা পরিকল্পিতভাবে দেখতে পাচ্ছি, সেই অবস্থার মধ্যে নির্বাচন কতটুকু মানে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব, সেই প্রশ্নটি কিন্তু বড় করে দেখা দিয়েছে। এবং সেই জায়গাটিকে অবশ্যই সরকারকেই সেটি নিশ্চিত করতে হবে। সেটা তো সরকার নিশ্চিত করবে বলেছে। লেভেল না, সেটি তো আপনি ডক্টর ইউনূস সাহেব কি বললেন, তিনি বলছেন যে সংস্কার, বিচার এবং নির্বাচন। কিন্তু নির্বাচনকে তিনি এমন চমৎকার করে বর্ণনা করলেন যে বাচ্চাদেরকে নিয়ে, শিশুদেরকে নিয়ে ভোট দিতে যাবে এরকম একটা, এই অবস্থার মধ্যে, এই যে আমরা এখন যে অবস্থা দেখতে পাচ্ছি, এই অবস্থার মধ্যে ঘরের ছোটদেরকে নিয়ে আমরা ভোট দিতে যাব, অসম্ভব। সুতরাং এটার জন্য আপনার সংস্কার প্রয়োজন, বিচারের কার্যক্রম যে গতি, মন্থর গতি, এটাকে দ্রুত এগিয়ে নিতে হবে এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার মাধ্যমেই আপনাকে নির্বাচন নিশ্চিত করতে হবে। সেই বক্তব্য, অন্যথায় কি হবে? না, অন্যথায় বলতে কোনো কথা নাই।
নির্বাচন হতেই হবে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচনের কোনো বিকল্প নেই। এবং আপনি তাহের ভাইয়ের বক্তব্যের মধ্যে ওটা দেখেছেন, তিনি বলছেন যে এই সময়ের মধ্যেও আমরা রাষ্ট্র যদি উদ্যোগী হয় তাহলে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে জুলাই সনদের আইনি ভিত্তি, এর মাধ্যমে এই অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা সম্ভব। ধন্যবাদ রেজাউল করিম। সোহরাব হাসান, রাজনৈতিক দলগুলো তো তাদের মতো করে ষড়যন্ত্রের কথা বলছে, সবাই ষড়যন্ত্রের কথা বলছে, কেউ ষড়যন্ত্রের বাইরে নেই। আপনি কি কোনো ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন? মানে আপনি তো রাজনীতিবিদ নন, এই কোন ষড়যন্ত্র, যেই ষড়যন্ত্র সবাই নির্বাচন চাওয়ার পরও ষড়যন্ত্রের কাঁধেই ভর করে সবাই কথা বলছে? আপনাকে ধন্যবাদ, সহ দুই আলোচককে শুভেচ্ছা। ষড়যন্ত্র তখনই দানা বাঁধে বা তখনই প্রবেশ করতে পারে যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য দৃঢ় হয়, আস্থার সংকট দেখা দেয়, কেউ কাউকে বিশ্বাস করে না এবং বৃহত্তর স্বার্থের চেয়ে ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থ প্রাধান্য পায়। ভারত ষড়যন্ত্র করছে, আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে, এটি তো 5 আগস্টের পরেই, মানে ভারতের সাবেক প্রধানমন্ত্রী চলে গেছেন, আওয়ামী লীগ নেতারা চলে গেছেন তো গত বছর 5 আগস্টের পরে। কিন্তু 1 বছরে সক্রিয় রাজনৈতিক নেতৃত্ব কি করলেন, রাজনৈতিক দলগুলো কি করলেন? তারা একে অপরকে, জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক হয়েছে, কিন্তু রাজনীতিতে মত পথের নীতি আদর্শের চেয়েও যে নির্বাচনটি কিভাবে হতে পারে, একটা ভালো নির্বাচন কিভাবে হতে পারে, জনগণের ভোটাধিকার নিশ্চিত কিভাবে করা যায়, লেভেল প্লেইং ফিল্ড বা মাঠ সমতল কিভাবে করা যায়, রাজনৈতিক দলগুলো পারস্পরিক তো আলোচনায় করতে দেখিনি যে আসুন আমরা কিভাবে এটি করা যায়। যে রাজনৈতিক নেতৃত্ব জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এত দুর্দণ্ড প্রতাপশালী সরকারকে হটিয়ে দিতে পারে, সেই রাজনৈতিক নেতৃত্ব একটি নির্বাচন করতে পারে না। এবং 1 বছর ধরে বাংলাদেশের সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ হচ্ছে নির্বাচন। আমি তো মনে করি পৃথিবীর আর কোথাও নির্বাচন নিয়ে, সেটা রাতের ভোট হোক, দিনের ভোট হোক, ডামি ভোট হোক বা আগামী নির্বাচন কেমন হবে, মানুষের মধ্যে এই সংশয়টা কেন? আমি তো মনে করি রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার কারণে, পারস্পরিক অনাস্থার কারণে। মানে কেন পারবে না? ষড়যন্ত্র যদি কারো থেকেও থাকে, ষড়যন্ত্র মোকাবেলার পথ হচ্ছে নিজেদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা, তাহলে কোনো ষড়যন্ত্রকারী প্রবেশ করতে পারবে না। আর যদি আমরা হিসাবটা করি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কে কতটা সিট পাবে, ভোটের হিসাব নিকেশটা কী হবে, আর এটা যদি অক্টোবরে আগামী বছর জুনে হয় তাহলে ভোটের হিসাব নিকাশটা কীভাবে হবে বা কে কতটা পাবে, অথবা বর্তমান প্রচলিত পদ্ধতিতে ভোট হলে কে কতটা আসন পাবে, নতুন পদ্ধতি আসলে আনুপাতিক হারে আসলে কতটা হবে। কারণ আনুপাতিক হারে ভোট, যেসব দেশে আনুপাতিক হারে ভোট আছে সেখানে গণতন্ত্র নাই, আমি সেটা বলছি না। বহুমাত্রিকতা দেওয়ার জন্যে আনুপাতিক হারে ভোট হতে পারে, কিন্তু বর্তমান সংবিধান রেখে, সংবিধান পরিবর্তন না করে এবং আগামী 6 মাসের মধ্যে আনুপাতিক হারে ভোট করার কোনো সুযোগ নেই। আগে সংবিধান পরিবর্তন করতে হবে। যদিও এই সংবিধান রেখে, যেহেতু আমাদের উচ্চকক্ষ বর্তমান সংবিধানে নেই, নির্বাচন কমিশন এবং জাতীয় ঐকমত্য, নির্বাচন সংস্কার কমিশন এবং জাতীয় ঐকমত্য কমিশন উচ্চকক্ষে আনুপাতিক হারে ভোটের কথা বলছে। এক্ষেত্রে একটা সমঝোতা হতে পারে যে নিম্নকক্ষে বর্তমান পদ্ধতিতে, উচ্চকক্ষে এটা মেনে নেওয়া, আর সেটা আমি মনে করি পারস্পরিক আলোচনার মাধ্যমে। এবং বিএনপি এই ব্যাপারে, বিএনপি আপত্তি জানিয়েছে, কিন্তু বিএনপি ব্যাপারে কঠোরভাবে এর বিরোধিতা করেছে বা এটি হলে তারা নির্বাচন বর্জন করবে এরকম না। কিন্তু কোনো দল কিন্তু দলের নেতাদের ভাষায় বা তাদের ভাষাভঙ্গিতে এটা মনে হয় যে এটা না হলে তারা নির্বাচনই করবে না, এবং এনসিপির নেতারা তো প্রকাশ্যে বলছে। যদি ধরেন এই যে এতগুলো মানুষ জীবন দিল, এত হাজার হাজার মানুষ আহত অবস্থায়, এখন আজকেও এনসিপি বলছেন আহতদের পুনর্বাসন করতে হবে। আহতদের পুনর্বাসন কে করবে, কার কাছে দাবি জানাচ্ছে? এই সরকার তো, এই অভ্যুত্থানের সরকার, এই অভ্যুত্থান যদি সরকার 1 বছরে না করে থাকে, সরকার অভিযুক্ত, সরকার ব্যর্থ, তাহলে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। এখন সবসময় জুজুর ভয় দেখেই কিন্তু নিজের দায়িত্ব থেকে সরে যাওয়া যাবে না। আমি মনে করি ফেব্রুয়ারিতে তারিখ ঘোষণা হয়েছে, এখন এই তারিখ যদি পাল্টানোর কথা বলে, অনেক দল বলছে, আবার
বিশেষ করে জামাত ইসলাম কিন্তু দুই পক্ষই রেখেছে। একবার বলছে যে আনুপাতিক হতে পারে, এটা আমাদের দলীয় দাবি, এই বর্তমান পদ্ধতিতে করবে না এটা বলেনি। আবার এনসিপি একটা অবস্থান নিয়েছে যে তারা একই সঙ্গে সংবিধান সভা এবং জাতীয় সংসদ নির্বাচন চায়। আমি মনে করি গণতন্ত্র হচ্ছে একসঙ্গে চলা, গণতন্ত্র হচ্ছে সবাইকে নিয়ে চলা। এখন সবাইকে যদি নিয়ে না চলতে চাই, তাহলে এই 16 বছরের অভিজ্ঞতাও যদি আমাদের শিক্ষা না দেয় রাজনৈতিক নেতৃত্বকে, তাহলে নির্বাচনটি ধরে নিলাম জামাত ইসলামের অনিচ্ছা, এনসিপির অনিচ্ছা এবং আরও অনেক দলের অনিচ্ছা সত্ত্বেও ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হলো, এবং কোনো দল যদি, একাধিক দল যদি সেই নির্বাচন অংশগ্রহণ না করে, তখন সেই নির্বাচন চরিত্রটা কী হবে? ভাই বললেন যে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড, আর লেভেল প্লেইং ফিল্ডটা কীভাবে হবে? তাহলে নির্বাচন কমিশনের সরকার তো কোনো দিকে ঝুঁকে আছে, এটাই তো লেভেল প্লেইং ফিল্ডের মূল সমস্যা হচ্ছে। এখানে সরকার কি ঝুঁকে আছে কারো দিকে? আপনার কি মনে হয়েছে সরকার ঝুঁকে আছে? সরকার এক ধরনের দুর্বল সরকার হলে যা হয়, যেটি দেবপ্রিয় বলছিলেন অর্থনীতি ক্ষেত্রে, যে এর মতো নিরীহ এবং দুর্বল সরকার আর দেখিনি। আচ্ছা, সরকারের প্রথম দিকে কর্মকাণ্ডে তো মনে হলো যে এই সরকার বোধহয় এনসিপির বর্ধিত রূপ, অথবা এনসিপি হচ্ছে এই সরকারের বর্ধিত রূপ। পরবর্তীকালে বিএনপি একটু কঠোর অবস্থানই নিল, তখন দেখা গেল যে লন্ডন পর্যন্ত যেতে হলো প্রধান উপদেষ্টাকে। এবং এরপরে আবার বিএনপি, এরপরে জামাত ইসলামী এবং এনসিপি তারা উল্টো অভিযোগ করা শুরু করলো যে এই সরকার বিএনপির কাছে নতি স্বীকার করেছে। এই যে এখন বিএনপির কাছে না, এই সরকার একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারবে কিনা, যদি অন্য দল মনে করে পারবে না, তাহলে এই সরকার প্রতি অনাস্থা আনতে হবে। এখানে বিএনপির কোনো অবস্থান নেই, বা এমনকি বিএনপিও যদি মনে করে যে এই সরকার এনসিবির স্বার্থ রক্ষা করছে, তাহলে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। এনসিবির সম্পর্কে তার কোনো বক্তব্য থাকার কথা না, কারণ এনসিপি একটি রাজনৈতিক দল, তারা ক্ষমতায় যেতে চাইবে। জামাত ইসলামী যেমন রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চায়, বিএনপি তো চাইবেই, এবং তারা 3 বার সরকার পরিচালনা করে আসছে। ধন্যবাদ। আমাদের একটা বিরতি নেওয়ার সময় আছে, আমরা বিরতির পরে আবার আলোচনা করবো। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম আজকের আলোচনায়। শামসুজ্জামান দুদু, আমরা আগের আলোচনায় দেখলাম আপনার মানে ডক্টর রেজাউল করিম এবং আপনার আলোচনায় যে আপনাদের কমন এনিমি, মানে এনিমি একজনই, কমন এনিমি আওয়ামী লীগ এবং তার দোষরা বা ভারত সরকার। মানে সরকারকে, রাজনীতিকে যারা বানচাল করতে চাচ্ছে এই মুহূর্তে, হ্যাঁ ফ্যাসিস্টরা যারা এই নির্বাচনকে বানচাল করতে চাচ্ছে। কিন্তু এর বাইরেও মানে আজকেই প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বেরিয়ে যেসব কথা আসছে, মোটা দাগে যদি আপনি করেন, বিএনপির সুরের সাথে এনসিপি এবং জামায়াতের সুর মেলে না। তবে নির্বাচনের ব্যাপারে সবাই একমত, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হতে হবে, কিন্তু নানান শর্ত আছে। বিএনপি যেমন শর্তহীনভাবে নির্বাচন চাচ্ছে, অন্যরা চাচ্ছে না। এই প্রসঙ্গে সোহরাব হাসান যেটি বলল, মনে হয় যে একটা অনৈক্যের সুর রাজনৈতিক দলগুলোর ভিতরে আছে যারা এই মুহূর্তে রাজনীতি করছে। আপনি কি মানে কেন এই অনৈক্য সুর আপনাদের ভিতর? কোনো জায়গায় আমি অনৈক্য দেখছি না। তো এই যে পিআর, এই যে জুলাই সনদ, আপনি এই সবগুলোর ভিতর কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করছেন আমি জানি না, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। আপনি কোথায় অনৈক্য না, ডেমোক্রেসিতে সৌন্দর্য ঠিক আছে, মতদ্বৈততা থাকবে বা ভিন্ন মত থাকবে। না, আমাকে একটু বলতে দেন, আপনি তো প্রশ্ন করলেন। সেটা হচ্ছে যে রাজনৈতিক দল, জামাত ইসলাম অথবা এনসিপি বা আরেকটি রাজনৈতিক সিপিবি, কমিউনিস্ট পার্টি, বিএনপি, একটি যদি রাজনীতি হতো, হয় সবাই বিএনপি করতো বাকশালের মতো, নাহলে জামাত করতো, নাহলে এনসিপি করতো। সবারই তো একটা পছন্দ আছে, লক্ষ্য আছে, কর্মসূচি আছে, যার কারণে তারা সব দল করে। যেমন আওয়ামী লীগ এনিমি হবে কেন? সে নিজে ফ্যাসিস্ট, দানব, হত্যাকারী, লুণ্ঠনকারী। তো এটা রাজনৈতিক দলের কাজ না তো, এটা রাজনীতির চোরের কাজ, রাজনৈতিক দলের না তো, খুনের কাজ রাজনৈতিক দলের না। তা আপনি মনে করছেন যেভাবে উচ্চারণ করছেন, মানে আওয়ামী লীগ খুব বহুত পবিত্র, একেবারে খুব ভালো একটা শক্তি, আমরা তাকে এনিমি করে ফেলেছি, তা তো না। সে নিজেই নিজেকে একেবারে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে।
অর্থাৎ জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, অর্থনীতির বিরুদ্ধে, সামাজিকতা, সব কিছুর বিরুদ্ধে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে সমস্ত দল যারা এখন আছে তারা তাদের নিজেদের কথাগুলো বলবে, কিন্তু কমন একটা জায়গায় কিন্তু নির্বাচনে কেউ বিরোধিতা করে নাই। আমি আমার বক্তব্য দিয়ে তাকে কেন আমি নির্বাচনের বাইরের একটি শক্তি মনে করব? জামাতকে আমি একটা পরিষ্কার মনে করি, তারা লড়াই করেছে স্বৈরতন্ত্রের বিপক্ষে, গণতন্ত্রের সপক্ষে, কিন্তু তার কিছু পছন্দ থাকতে পারে, সেটি বলা তো মতদ্বৈততার কোনো ব্যাপার না, সে তার রাজনৈতিক লক্ষ্যের কথা। এমনকি এনসিপিও আমি মনে করি তারা তাদের রাজনৈতিক বিষয়টি। আমার যেটা মনে হয় যে কোনো দলের যে বক্তব্যগুলো এটি তারা জনগণের সামনে নিয়ে যাবে, পপুলার হলে তারা ভালো করবে নির্বাচনে, এবং সেই ধরনের অবস্থায় গেলে সরকারও গঠন করবে, এবং সরকার গঠন করলে যদি এককভাবে না হোক অন্যরা সম্মিলিতভাবে করে, তাহলে পরে তারা যেটা পছন্দ করে সেইভাবে রাষ্ট্র চলবে, বিএনপিও তাই করবে। তো সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে একটা জায়গায় কমন যেটা বিষয়, সেটা সবাই কম বেশি এক জায়গায় আছে, সেটা হচ্ছে নির্বাচন। জনগণ দেশের মালিক, সেই মালিকানা তারা কাদের দিয়ে পরিচালিত করতে চায় সেটি তাদের মতামতটা নেওয়ার দরকার। এটা বিএনপি মনে করে, আমি মনে করি, আমার নেতা নেত্রী মনে করে। সেই জন্যে নির্বাচনটা খুব জরুরি। অন্যদের সঙ্গে বিষয়টা যারা এই সামনে আনবে, যদি সরকারও আনে, উদ্দেশ্য ভালো না। নির্বাচনে কোনো অ্যাম্বিগুইটি বা কোনো চ্যালেঞ্জ আপনি দেখছেন এখন এই মুহূর্তে? আমি দেখছি না, কারণ সরকারের যে কোনো অস্পষ্টতা নাই, কোনো চ্যালেঞ্জ নাই, অস্পষ্টতা নাই। সরকার ফেব্রুয়ারির কথা বলেছে, সরকারের বরঞ্চ কিছু দুর্বলতা আছে, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তাকে কঠোর হতে হবে। দ্রব্যমূল্যের বিষয়ে তাদেরকে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে, এগুলো একটা সরকারের দায়িত্ব। যখন ডক্টর ইউনূস আসছিল, বাজার অনেক ভালো পজিশনে ছিল, সেই ইউনূস সাহেব এখন আছে, বাজার তো এখন অস্থির। কিন্তু অংশীজনরাই তো বলছে যে জুলাই সনদ ছাড়া বা পিআর নির্বাচন ছাড়া তারা নির্বাচনে যাবে না। এটা কি কেন বলবে না? তারা এটা বলে বলে তো তারা বিএনপি করে না। ঠিক আছে, তো ঠিক আছে, এটা তারা রাজনীতি এটা রিজলভ হবে কবে? মানে আরে এইটা এত জনপ্রিয় একটা ইস্যু যদি তারা মনে করে একমাত্র সামনে আনলে, যেমন আমি মুসলিম, আমি একটা পরিষ্কার কথা বলি, আমি কোরআনকে যখন মাথায় নিব না, তখন আমি মনে করি সকল বালা মুসিবত আল্লাহ আমাকে রক্ষা করবে। এই বিশ্বাস না থাকলে আমি কোরআন মাথায় নিব কেন, বা নিজেকে মুসলিম দাবি করব কেন? যারা জুলাই সনদের প্রস্তুত নিছে তারা এটা নিয়ে জনগণের কাছে যাবে। জনগণ যদি মনে করে এটাই খুব জরুরি এবং এটাই খুব গ্রহণীয়, তাহলে তো মানে যেরকম গণঅভ্যুত্থানের সময় একেবারে মানুষ, এই যে একেবারে তরুণরা তো এটা কেউ চিনতেও না, তাদেরকে পছন্দ করে বলে তো তাদেরকে আহ্বানে রাস্তায় নেমে এসছে ছাত্ররা। ঠিক তেমনি জুলাইয়ের সনদ বলে যেটা আমরা মনে করছি, তারাও এটা একেবারে সামনে এনে, জুলাই সনদ কি স্বৈরতন্ত্রের পতনের মধ্য দিয়ে এই সনদটা তৈরি হয়েছে, তো সেটি যদি আমি গণতন্ত্রকে ঠেকানোর ঢাল ব্যবহার করি তাহলে এটা ঠিক হবে না। এটা আমার কাছে মনে হয়েছে। কিন্তু জুলাই সনদও ওই নির্বাচনের সঙ্গে সংঘাতমূলক কোনো ঘটনা না, এটা বিএনপিও অস্বীকার করেনি, এটা জামাত অস্বীকার করে নাই, এটা এনসিপি তো করেই নাই। ধন্যবাদ, আমরা আপনার বক্তব্য বুঝতে পেরেছি। কিন্তু আজকেই মানে বিএনপি জামাত নেতৃবৃন্দ বলেছেন জুলাই সনদ একটি দল চাচ্ছে না। আমরা বুঝতে পারছেন যে কে চাচ্ছে না। বিএনপি দুধভাই তো বললোই জুলাই সনদের পক্ষেই তারা, কিন্তু জামাত নেতৃবৃন্দ আজকে রাত্রে কিছুক্ষণ আগেই বলেছে তারা একটা পক্ষ নাকি জুলাই সনদ চাচ্ছে না। কারা সেই পক্ষ আমরা তো বুঝতে পারছি না। আপনি কি বুঝতে পারছেন ডক্টর রেজাউল করিম? ধন্যবাদ। আমি দুদুভাইয়ের সাথে মানে দুদুভাইয়ের কথা থেকে টেনে বলতে চাচ্ছি, আসলে আমরা এই অভ্যুত্থানের মধ্য দিয়ে, বিপ্লবের মধ্য দিয়ে যেটা পেয়েছি সেটি হচ্ছে আমাদের মতটা প্রত্যেকের দেওয়ার সুযোগটা পাচ্ছি। বিগত 15 বছর কিন্তু আমরা কেউ কারো মত দিতে না, সেইটা তো একটা অর্জন। এই যে মানে লুটপাট তন্ত্র, এই যে সৌরতন্ত্র, এই যে গুম খুনের রাজনীতি আর আমাদের এই ডেমোক্রেসির বিউটি, দুইটাকে কিন্তু একাকার করে ফেলা হচ্ছে। এটাই হচ্ছে আমাদের কষ্টের জায়গা। যে তাহলে তো যেহেতু আপনারা এখন বলতে দিচ্ছেন না, তাহলে আপনারাও আওয়ামী লীগ হয়েছে, অসম্ভব। এখানে এখন আমরা যারা রাজনীতি করি, আমার মনে হয় না যে আমরা যে কেউ ক্ষমতায় গেলে অন্তত আওয়ামী লীগের মতো এরকম ফ্যাসিস্ট কেউ হবে, আমার মনে হয় না।
যে হাজার হাজার মানুষকে খুন করে লাশ পুড়িয়ে তারপরে এত রাষ্ট্রের সকল টাকা দুর্নীতি করে মানুষের ভোটের অধিকার হরণ করে রাষ্ট্রকে অন্য রাষ্ট্রের হাতে তুলে দিয়ে ক্ষমতাকে পাকাপোক্ত করার রাজনীতি বাংলাদেশে এখন এই দল যারা দেখতে পাচ্ছেন আমার মনে হয় হ্যাঁ আমাদের আজকে যে আমরা কেউ আমাদের কথা বলছি কে কার উপরে হামলা করতেছে বিচ্ছিন্ন টুকটাক ঘটনা থাকতে পারে কিন্তু আগে তো আমরা কোনো বক্তব্যই দিতে পারিনি আমাদের অফিসগুলো তালাবন্ধ ছিল আমাদের সবার উপরে যে নিষ্পেষণ হয়েছিল আমাদের নেতৃবৃন্দকে যেভাবে হত্যা করা হয়েছিল সুতরাং ফ্যাসিবাদের রাজনীতি আর আমাদের এখন যেই ডেমোক্রেসির বিউটি দুইটাকে কিন্তু একটু মানে একাকার করে ফেলা হচ্ছে বরং আমি মনে করি আমরা মনে করি যে আমাদের এটি বক্তব্য থাকবে পিআর পদ্ধতি আমরা যখন কেয়ারটেকার সরকার পদ্ধতির কথা বলেছিলাম তখন তো এটা এখান থেকে উদ্ভাবিত অধ্যাপক গোলাম আজম এটি করেছিলেন কিন্তু তখন তো এটা অনেকেই এটা পছন্দ করেন কিন্তু সেটা আজকে সংবিধানের অন্তর্ভুক্ত আওয়ামী লীগ সেটাকে পরবর্তীতে আবার বাতিলও করেছে কিন্তু পিআর পদ্ধতি তো আমাদের উদ্ভাবিত কোনো পদ্ধতি না এটা পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলোর আছে কিন্তু বাংলাদেশে এখন এটা কিভাবে হতে পারে আমরা সেই দাবি দিচ্ছি আমরা বলছি যে জুলাই সনদটাকে আমরা কেন এত জোর দিচ্ছি কারণ এই যে সরকার এই সরকার তো আপনার সুপ্রিম কোর্টের একটা সেটা তো আমরা জানি কিন্তু কেউ কি বিরোধিতা করছে বা কারো কাছ থেকে আপনারা বাধা পাচ্ছেন সরকারের আইনি কাঠামো এই বিপ্লব এবং বিপ্লবী এবং পরবর্তী কার্যক্রম এগুলোকে আইনি ভিত্তি দেওয়ার মাধ্যমে করতে হবে সেটাই আমাদের বক্তব্য সেটা কি হচ্ছে না সেটা হচ্ছে না সেটা আমাদের দাবি আপনারা তো বলছেন যে বাধা পাচ্ছে না অবশ্যই সেটা আমরা মনে করি সেটা হইতে হবে এবং রাজনৈতিক দলগুলো সোহরাব ভাই একটু আগে যেটা বলেছেন আমিও মনে করি আমাদের ডাক্তার সৈয়দ আব্দুল মাহমুদ তাহের ভাই তিনিও কয়েকদিন আগেও এই দাবি দিয়েছেন যে আমরা একসাথে কিন্তু আন্দোলন করেছিলাম এখন ডক্টর ইউনূস সাহেব যতবার আমাদেরকে দাওয়াত দেন ওখানে গিয়ে আমরা বসে চাটা খাচ্ছি কিন্তু আমরা নিজেরা কেন খেতে পারছি না এই জায়গাটি এই বিরোধের জায়গাটি যদি আমাদের থেকে যায় তাহলে আমাদের প্রত্যাশিত যেই পরিবর্তন সেটি কিন্তু বাধাগ্রস্ত হবে এবং ডিভাইডেড অ্যান্ড রোল এর ভিত্তিতে ব্রিটিশরা যেরকম তত্ত্বের ভিত্তিতে শাসন করেছিল আমাদের এর মধ্য দিয়ে আবার নতুন করে ফ্যাসিবাদের উত্থান হবে সুতরাং আমি মনে করি আমাদের এই অনৈক্য আমাদের যাতে দমন নিপীড়ন বিভেদ এটি তৈরি না করে বরং আমাদের ডিফারেন্স ওপিনিয়নটা আমাদের যাতে ডেমোক্রেসির বিউটি হয় এবং সেটি যেন উদার পরমত সহিষ্ণুতা শ্রদ্ধাবোধের ভিত্তিতে হয় সেই জায়গার রাজনীতি করা উচিত এবং সেই দিকে আমরা যেতে চাই ধন্যবাদ সোহরাব হোসেন নুরুল হক নুরুর উপর হামলার কে কেন্দ্র করে আজকে উদ্ভূত পরিস্থিতিতে তিনটি দলের সাথে বৈঠক করেছে প্রধান উপদেষ্টা আমরা দেখলাম প্রায় 48 ঘন্টা পার হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু কেউ গ্রেপ্তার হয়নি একটা বিচার বিভাগের তদন্ত হবে এটা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এরকম একটা ঘটনা মনে হচ্ছিল গত 2 দিনে রাজনীতিকে ওলটপালট করে দিচ্ছে এখন অবধি এরপরে আমরা ওই মারামারির পরে নুরুল হক নুরুর স্বাস্থ্যের আপডেট ছাড়া আর তেমন কোনো কিছু আমরা এখন অবধি জানতে পারিনি আপনার কাছে বিষয়টি কেমন মনে হয় না প্রথমত হচ্ছে যে এরকম একটা আক্রমণ হবে কেন না সেটা তো বটে আমরা তো এই নিয়ে 2 দিন আলোচনা করেছি আচ্ছা দ্বিতীয় হচ্ছে যে পরবর্তী ঘটনাগুলো আপনার কাছে এর পিছনে কি কারণ জাতীয় পার্টির অফিস এর আগেও কিন্তু একবার আক্রান্ত হয়েছিল এখানে অফিস কিন্তু গত 1 বছর ধরেই আছে যে কোনো অন্য দল তার পাশে গণপরিষদ গণ অধিকার পরিষদ সেখানে তার কাছাকাছি অফিস তারাও তাদের কর্মসূচি পালন করবে জাতীয় পার্টি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত কার্যক্রম সরকারিভাবে নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারাও তাদের কার্যক্রম পরিচালনা করবে যাতে অন্যের অধিকারে হস্তক্ষেপ না হয় এটাই তো গণতান্ত্রিক নীতি গণতান্ত্রিক সংস্কৃতি এখন জাতীয় পার্টি যদি স্বৈরাচারের দোসর হিসাবে চিহ্নিত হয়ে থাকে সরকারের কাছেই বলতে হবে যে সরকার তাকে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক এখন দল হিসাবে নেবে না দলের নেতাদের নেবে কিন্তু আমরা পুরানো ধারাই বোধহয় এগোচ্ছি আওয়ামী লীগ সরকারে আমলে কিন্তু জাতীয় পার্টিকে নানাভাবে হেনস্থা করা বা নানাভাবে পক্ষে নেওয়ার চেষ্টা করা হয়েছে এমনকি জাতীয় পার্টির এখন একাংশের যে চেয়ারম্যান জেএম কাদেরের তার পদ স্থগিত করা হয়েছিল আদালতের মাধ্যমে এখন সেই ধারা কি চলবে অথবা ধরেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ দল হিসাবে কিন্তু এখন নিষিদ্ধ না জাতীয় পার্টি যদি সরকার কি করবে জানি না বা রাজনৈতিক দলগুলোর সাথে আপনি বলছিলেন যে ওই প্রেক্ষাপটে যদি আলোচনা হয়ে থাকে তাহলে তো
জাতীয় পার্টির ব্যাপারে হ্যাঁ আলোচনা হয়েছে, জামাত ইসলামী জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের কথা জানিয়ে এসছে যে সেই বিষয়ে যেন ব্যবস্থা নেওয়া হয়। আজকের আলোচনা থেকে বেরিয়ে এসে বলেছে জামাত ইসলাম আর এনসিপি সরাসরি বলেনি, কিন্তু জামাত ইসলামের বক্তব্য থেকে এসছে যে না, সে তো দাবি জানাতেই পারে, কিন্তু আলোচনা হয়েছে, সেখানে আলোচনা হয়েছে, জাতীয় পার্টির ইস্যুতে আলোচনা হয়েছে। যে বললেন যে গণতন্ত্রের সৌন্দর্য, বা দুদুভাই বললেন হ্যাঁ যার যার মত পথ নীতি আদর্শ থাকবে, কিন্তু একটা জায়গায় একটা নির্বাচন করার ব্যাপারে তারা ঐকমত্যে পৌঁছতে পারবেন না কেন? প্রথম বলবো যে জাতীয় ঐকমত্য কমিশন বা সংস্কার বা সংবিধান সংস্কার কমিশনে এত বেশি পরিধিটা বাড়িয়েছিল যে মনে হচ্ছিল সব কিছু ওলটপালট করে দেবে, যে কারণে এখন এর থেকে তাদের যে প্রথম যে সীমারেখা টেনেছিল তার থেকে আস্তে আস্তে কমাতে কমাতে যে এখন দেখা গেল যে উচ্চকক্ষে আনুপাতিক ভোট, নারী আসন সেই যে জায়গায় ছিল সেরকমই 5% প্রতি নির্বাচনে এক ধরনের গতানুগতিকভাবেই তারা এগোচ্ছে। এবং সেখানে স্বাভাবিকভাবে রাজনৈতিক দলগুলোকে প্রথম বলা হয়েছিল সব কিছু পরিবর্তন করবে, নতুন বন্দোবস্ত হবে। এখন যখন হয়নি, বেশ কিছু রাজনৈতিক দলের মধ্যে সন্দেহ সংশয়, আবার বিএনপির মতো দল মনে করে যে এই সব নতুন নতুন, এবং মহাসচিব বলেছেনও যে নতুন নতুন শর্ত আরোপের অর্থ হচ্ছে নির্বাচনকে বানচাল করা বা নির্বাচনকে বিলম্বিত করা। এখন একটা ব্যাপারে আমি জানি না যে প্রধান উপদেষ্টার কাছে এই 3 দলের নেতারাই বলে আসছেন কিনা যে আমরা ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই। আপনি ঘোষণা দিয়েছেন, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হলে এই করতে হবে। কি করতে হবে? লেভেল প্লেইং ফিল্ড, এটা সব ক্ষেত্রেই। দ্বিতীয় হচ্ছে যে এই কারিগরি বিষয়, নির্বাচন কমিশনকে শতভাগ নিরপেক্ষভাবে কাজ করতে হবে, দক্ষতার সাথে কাজ করতে হবে, সরকারের যে প্রশাসন যন্ত্র তাকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। এখন যদি এরকম মনে করা হয় যে এই সরকারের যা আছে, এই প্রশাসন যন্ত্রের 80% বা 70% ফ্যাসিবাদের দোষর, তাহলে কিন্তু নির্বাচন করতে পারবে না। কারণ ফ্যাসিবাদের দোষর তারা তো নির্বাচন করতে চাইবে না। প্রশ্ন হচ্ছে যে 1 বছর পরেও যদি ফ্যাসিবাদের দোষরাই প্রশাসন চালায়, সরকার চালায়, তাহলে এগুলো। এবং এটাই সবচেয়ে মানে আশ্চর্যের বিষয়, আজকেও আলোচনা এটাই এসছে যে এখনও নাকি প্রশাসনের অনেক জায়গায় দোষর আছে, সেগুলো এখনও অপসারণ হয়নি, আবারও অপসারণের কথা আসছে, আর নির্বাচন হয়তো আর অল্প কিছুদিন পরেই। বিষয়টা হচ্ছে আমরা যদি প্রশাসনকে চাই যে আমার মতে চলতে হবে, এখন তো আওয়ামী লীগ মাঠে নাই, তা এখন যদি ধরেন আগামী নির্বাচনে এই প্রশাসন তো এটা না যে মাঠে যেখানে আওয়ামী লীগের বাক্স নাই সেই বাক্সে তারা ভোট ভরে দেবে। হবে যারা ধরেন 30টি দল অংশ নিল, 30টি দলের 30টি মার্কা থাকবে, সেখানে যাতে প্রতিটি নাগরিক তার পছন্দসই প্রার্থীকে ভোট দিতে পারে, এই নিশ্চয়তা এই নিশ্চয়তা সরকারকে দিতে হবে। সরকার যদি না দিতে পারে তাহলে সুষ্ঠু অবাধ নির্বাচন করা কঠিন। আর এই মুহূর্তে যে প্রশ্ন, এবং সম্ভবত প্রধান উপদেষ্টা এই কারণেই 3 দলের নেতাদের ডাকছে, হয়তো অন্য দলের নেতাদেরও ডাকবেন, যে ফেব্রুয়ারিতে আমি নির্বাচন করতে চাই, এই নির্বাচনের ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই। আমি জানি না যে 3 দলের নেতারা কি বলে আসছেন, কিন্তু এই সহযোগিতাটা তো বললেও শুধু মুখে বললেও হবে না, সত্যিকারভাবে। এখন যদি আমরা দেখি যে জুলাই সনদ একটা ঐকমত্যে এসেছে মোটামুটি, তো এটা খুব যে এখন কথা হয়েছে কেউ যদি গণভোটের কথা বলে, জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি আরেকটি গণভোট এই মুহূর্তে নির্বাচন কমিশনের পক্ষে বা সরকারের পক্ষে সম্ভব কিনা, এরকম অনেকগুলো জামাত কিন্তু একটা বিকল্প দিয়েছে, হয় গণভোট না হলে রাষ্ট্রপতির প্রোক্লেমেশন। তো প্রোক্লেমেশন হতে পারে, এটা একটা বিকল্প হতে পারে। কিন্তু যদি এখানে কোনো দল বা অনেকগুলো দল যদি এখানেই একমত থাকে যে, বা দৃঢ় থাকে যেটা না হলে হবে না, গণভোট না হলে আমরা কোনো নির্বাচনে যাব না, তাহলে তো একটা অচল অবস্থা হবে। এখন আমরা কি অচল অবস্থা চাই না অচল অবস্থা কাটানোর জন্য যা যা করণীয় সেটা করতে চাই? ধন্যবাদ সৌরভ হাসান। আমাদের আবার একটা বিরতি নেওয়ার সময় হচ্ছে, দর্শক আমরা আবার একটা বিরতি যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম আজকের আলোচনায়। শামসুজ্জামান দুদু, মানে আপনি শুরুতে আলোচনায় বলছিলেন যে ছাত্র সংসদ নির্বাচন ঘিরে যে অস্থিতিশীল পরিস্থিতি চলছে, আপনার শুরুর আলোচনায় এসছিল, আজ মানে বিভিন্ন জায়গায় যে ইয়েগুলো চলছে, মানে
সহিংসতা বা ইয়ে চলছে। হ্যাঁ, ছাত্র সংসদ না, মানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে। ক্যাম্পাসের কথা আমি বলি নাই। তাহলে কি বলছিলেন? যে বিভিন্ন মহল নির্বাচনকে, জাতীয় সংসদের নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে। আমাদের যেটি প্রশ্ন, যে আজকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ক্যাম্পাসে বিভিন্ন ইস্যুতে নানান ধরনের সহিংসতা আমরা দেখতে পেয়েছি। আবার এইসব বিশ্ববিদ্যালয়গুলোতে একই সাথে ছাত্র সংসদ নির্বাচনও চলছে, যেমন ডাকসুতে চলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে, চট্টগ্রামে এই ইশতেহার ঘোষণা করা হবে, জাকসুতে চলছে। তো এই ছাত্র সংসদ নির্বাচনগুলো আগামী নির্বাচনের আগে একটা মডেল হিসেবে মানে কেমন হতে পারে জাতীয় নির্বাচন, সেটা আপনারা মানে মনে করেন কিনা? ছাত্র সংসদ নির্বাচনগুলো তো একটাই বড়, অনেকগুলো যেহেতু এখানে আমরা অনেক আগেই বলেছিলাম যে জাতীয় সংসদের নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন না করার জন্যে প্রথমে জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরাই সরকারের মধ্য দিয়ে দেশের পরিস্থিতি বিবেচনায় অন্যান্য নির্বাচনের পদক্ষেপ নেবে। যে কোনো কারণে হোক এই জিনিসটা সেই সময় সরকার মানল। এখন সেই ক্ষেত্রে হয় উদাসীন অথবা তারাই এটা ইঙ্গিত করেছে বিশ্ববিদ্যালয়গুলোতে। দেশে আমরা আগেও বলেছিলাম যে যত নির্বাচন, এখনও বলছি, যত নির্বাচন, জাতীয় সংসদের নির্বাচন পিছাতে থাকবে, সংকট আরও তীব্রতর হবে। নতুন নতুন সংকট সামনের দিকে আসতে পারে। যে কোনো একটি রাজনৈতিক দল যদি দেশব্যাপী তারা থাকে, যেমন বিএনপি এর আগে একাধিকবার সরকার পরিচালনা করছে, বিএনপির সঙ্গে একসময় সঙ্গী হিসাবে জামাত ইসলামও দেশ পরিচালনার ভূমিকায় রাখছে। অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগ যারা করছিল তারা এখন নাই। কিন্তু এখন সরকারের নিয়ন্ত্রণ যেখানে শিথিল হচ্ছে আর রাজনৈতিক দলগুলো স্বাভাবিক কারণেই নানামুখী পরিস্থিতি তাদের মোকাবেলা করতে হচ্ছে, এই মুহূর্তে জাতীয় সংসদের নির্বাচনের বাইরে ছাত্র সংগঠনগুলো নির্বাচন করে সরকারকে দায়িত্ব নিতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী তার হাতে, মানে সেনাবাহিনী তার কাছে, মন্ত্রণালয়ের সচিবরা তাদের হাতে, টিএনও ইউএনও সব তাদের হাতে। এই প্রসঙ্গে একটু যোগ করি যে সরকারের কর্তা ব্যক্তিরা যখন এই ধরনের ঘটনা, যাদের হাতে দায়িত্ব নিয়ন্ত্রণ করা, তারা যখন যে এরকম ঘটনা ঘটলে নিন্দা জানায়, যেটা আপনি দেখেছেন যে নেটিজেনরা তা কি প্রতিক্রিয়া দেখিয়েছে, যাদের হাতে আসলে আইন শৃঙ্খলা বাহিনী বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার দায়িত্ব ছিল, তারা তাদের প্রতিক্রিয়া আপনি দেখেছেন? যারা সরকারের সঙ্গে বা রাজনীতির ধারে কাছেও ছিল না তারা বিশেষজ্ঞ হতে পারেন, কিন্তু রাজনীতির, যেমন আমরা ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র ছিলাম, আমাদের অনেক বন্ধু সচিব হয়ে তারা অবসরে নিয়েছেন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে প্রশাসনে, কিন্তু তারা রাজনীতির দায়িত্বটা তো পালন করেন নাই। তো পালন যদি না করে থাকে তারা এটা মোকাবেলা করবে কি করে? যেরকম একটা রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তি, তার উপরে যেভাবে আক্রমণ হয়েছে, একেবারে এটা নৃশংসতার চরম পর্যায়ে পৌঁছেছে। সরকার ভূমিকাটা কি? তাৎক্ষণিকভাবে না হলেও কত বোধহয় 48 ঘন্টা চলে গেল, একজনকে গ্রেপ্তার করতে পারছে। আর যদি গ্রেপ্তারই না করতে পারে তাহলে সরকারের যে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা তারা এখান থেকে সরে যাওয়া উচিত ছিল। তো এটা বোঝাবে কী করে? রাজনীতিবিদরা যখন সরকার পরিচালনা করে, গণতান্ত্রিক ব্যবস্থাপনায় থাকে, তারা কিন্তু এটা দায়িত্ব নিয়ে তার সরে যাওয়াটাই রীতি। কিন্তু এখন তো সরে যাওয়া তো দূরে থাক, কী করে আরও বেশি করে থাকা যায়, অনেকে মনে করছে এই বিবেচনা থেকে এইসব ঘটনাগুলো তৈরি করা হচ্ছে। যদি কেউ বলে এই কথা, তাহলে এই সরকার কীভাবে উপযুক্ত জবাব দেবে? আমার কাছে মনে হয়েছে যত দ্রুত সম্ভব একটি গ্রহণযোগ্য প্রতিনিধিত্বমূলক নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক সরকার না আসবে, সংকট ভয়াবহ রূপ নিতে পারে। ধন্যবাদ যদু। ডক্টর রেজাউল করিম, আপনার কি মনে হয় যে আসলে অন্তর্বর্তী সরকার, আপনাদেরও তো অভিযোগ আছে, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অভিযোগ আছে, অন্তর্বর্তী সরকার শেষ পর্যন্ত একটি সুষ্ঠু নির্বাচন মানে করতে পারবে না? মানে যেটা আমরা এখনো আশাবাদী হতে চাই, কিন্তু সরকারের আসলে
দুটি দিক থেকে আমি মনে করি বিপ্লব পরবর্তী বাংলাদেশে দুটি জিনিস হয়েছে। মানুষ কিন্তু এখন অনেকটাই একটা সেলফ সেন্সরের মধ্য দিয়ে মানুষ পরিচালিত হচ্ছে, অর্থাৎ রাষ্ট্র এখানে তার ভূমিকার জায়গাটা, আগে যেই রাষ্ট্র আমরা দেখেছি নিপীড়নমূলক রাষ্ট্র এখন নিপীড়ন পরিচালনা করছে না, কিন্তু রাষ্ট্র অনেক ক্ষেত্রে কিন্তু ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সেই ক্ষেত্রে আপনি এই সরকারের হয়তো অর্থনৈতিক একটা সফলতা আপনার বিভিন্ন লেভেলে আপনি পাবেন, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও আমি মনে করি বিগত 53 বছরের যদি আমরা তাকাই, তাহলে কোনো কোনো ক্ষেত্রে একটা সহনশীলতার মাত্রা কিন্তু আমরা দেখি, যেটা আমি ওই কথাই বলছি যে মানুষ বিপ্লবীরা সবাই মিলেই কিন্তু একটা জায়গা তৈরি করেছে। কিন্তু আসলে নুরুবাইয়ের উপরে যে নির্যাতনটা হলো, এবং এর মধ্য দিয়ে সে তো নির্বাচন চায় এবং একটা গণতান্ত্রিক ধারা চায়, তাহলে এই হামলাটা আসলে কিসের জন্য, এটাই আসলে এখন বের করে নিয়ে আসা উচিত। এবং এর মধ্য দিয়ে আমার মনে আসল জিনিসটাও আমরা খুঁজে পাবো, যে এই সরকারকে ব্যর্থ করে অথবা নির্বাচন সামনে আছে সেই পরিস্থিতিটাকে অনেক, যেমন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আছে সারা দেশে যে কাজটা হয়ে গেল এই গত 2 দিনে, এতে তো আমরা এক ধরনের অন্ধকার দেখতে পাচ্ছি। তো এইগুলোর ক্রিয়েটর কারা, এটা তো গভর্নমেন্টকেই ব্যবস্থা নিতে হবে। যেন আমরা বলবো যে কেউ কেউ বলেন, এটা আমি একমতেই, আমি ব্যক্তিগতভাবেই একমত, যে ডক্টর ইউনূস সাহেবের এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে এরকম কিছু ইনএফিসিয়েন্স পার্সন আছে যারা আসলে এই একটা পলিটিক্যাল ডিজাস্টার পেশিবাদীরা যখন করে গেল, এটাকে গুছাবার মতো কোনো যোগ্যতাই আসলে তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং এটাকে রিশাফলিং হতে পারে, কিন্তু অবশ্যই নির্বাচনের জন্য সে অবস্থাটা তৈরি করবার জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে তার ভালো জায়গায় নেবার জন্য সরকারকে ভূমিকা নিতে হবে। ধন্যবাদ ডক্টর রেজাউল করিম। সোহেল হাসান, আজকে সকালে পত্রিকায় যদি কেউ চোখ রাখে দেখতে পাবে যে আজকে বেশিরভাগ পত্রিকায় এসছে যে রাজনীতির নানান শঙ্কার কথা, বিভিন্ন পত্রিকার হেডলাইনে এটিই এসছে। বিশেষ করে আজকের এই আলোচনাটাকে কেন্দ্র করে, মানে দুপুর বিকেলে যে আলোচনাটা হয়েছে এটাকে সামনে রেখে এই ধরনের হেডলাইনগুলোই আমরা আজকের পত্রপত্রিকায় বেশি দেখেছি। আপনার কি মনে হয় এই যে আজকে বৈঠক হয়ে গেল, এরপরে পরিস্থিতির কিছুটাও হলে উন্নতি হয়েছে বা স্পষ্ট হয়েছে, বা মানুষ বুঝতে পারছে নির্বাচনে কোনো শঙ্কা নেই, নাকি সেই তিমিরেই আমরা রয়ে গেলাম? ধন্যবাদ। শঙ্কা আছে, যেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টা 3 দলের সঙ্গে বৈঠক করে অন্তত এই বার্তা দিয়েছেন যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চাই এবং সেই নির্বাচনে আপনাদের সহযোগিতা প্রয়োজন হবে। অন্য অন্য দলের সাথেও বৈঠক করবেন বা জাতীয় ঐকমত্য কমিশন করবে। এখন এই যে সহযোগিতা কিভাবে দেবে, এখানেই আস্থার বিষয়টি। আমরা কোনো দল যদি মনে করে যে এই সরকার কারো প্রতি পক্ষপাত করছে, অথবা এই সরকার সাংগঠনিকভাবে আমরা সংগঠিত নই বলে তাহলে আমাদের নির্বাচনে যাওয়া কতটা সমীচীন হবে, আমি বলবো যে ভোটের হিসাব নিকাশটাই এখানে প্রধান বাধা। যদি এরকম হতো, নির্বাচনটা কার জন্য? নির্বাচনটা রাজনৈতিক, প্রকৃত অর্থে নির্বাচনটা রাজনৈতিক দলের জন্যও নয়, নির্বাচন কমিশনের জন্যও নয়, সরকারের জন্যও নয়। নির্বাচনটা হচ্ছে জনগণের জন্য। জনগণ এই রাষ্ট্রের মালিক, জনগণ ঠিক করবে কারা আগামী 5 বছর দেশ পরিচালনা করবে। এখন এই 5 বছর কিভাবে সেটা নির্ধারিত হবে? নির্বাচন। এখন নির্বাচনটা আমরা যদি এত বড় গণ অভ্যুত্থানের পর যদি নির্বাচনটা সুষ্ঠু, অবাধ, অন্তর্ভুক্তিমূলক এবং শান্তিপূর্ণ হবে এই নিশ্চয়তা না দিতে পারি, সেটা কিন্তু খুবই দুর্ভাগ্যের হবে। এবং ভবিষ্যৎ রাজনীতি আমরা এই যে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র ইত্যাদি বলেছি, এবং মানুষের যে আকাঙ্ক্ষা, সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের, যারা এই জুলাই অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করেছে, আমরা শুধু রাজনীতির হিসাব নিকেশ করছি। এই সমস্ত দল কিন্তু রাজনীতির হিসাব নিকেশ, মানে ফেব্রুয়ারিতে কি হবে। আপনি দেখুন গত 1 বছরে অর্থনীতি ক্ষেত্রে, হ্যাঁ, অর্থনৈতিক চুরি লুটপাট অনেকটা বন্ধ হয়েছে, মূল্যস্ফীতি এখনও বিপজ্জনক অবস্থায়। পাকিস্তান 26% থেকে যদি 4% নিয়ে আসতে পারে, শ্রীলঙ্কা যদি নেতিবাচক ঋণাত্মক মূল্যস্ফীতি আনতে পারে, ভারত যদি 2% নিচে আনতে পারে, আমাদের এখনও কিন্তু 8% উপরে। এটি একটি বিষয়। বেকারত্ব ভয়াবহ অবস্থা। আপনার দারিদ্র্য সীমার নিচে মানুষের সংখ্যা বেড়েছে প্রায় 10%। পিপিআরসি বলেছে 22 থেকে এই 25-এ 3 বছর, এই 3 বছরের মধ্যে গত 1 বছরেই এটি অনেক বেশি বেড়েছে। আমি কিন্তু খুব হতাশার সঙ্গে দেখছি রাজনৈতিক দলগুলো
এই ব্যাপারে খুব কম কথা বলছে। আচ্ছা, একটু যদি বেশি নির্বাচন নিয়ে বলতেন, বেশি তাহলে হয়তো এই রাজনৈতিক এই নির্বাচনী বিতর্কটা এড়ানো যেত এবং সবাই নিজ নিজ এলাকায় তার জনগণের কাছে নিজের কর্মসূচি পরিকল্পনা উপস্থাপন করতেন। ধন্যবাদ সোহরাব হাসান। জনাব শামসুজ্জামান দুদু, ডক্টর রেজাউল করিম এবং সোহরাব হাসান, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা আজকে এখানে শেষ করছি, আবারও দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে। ভালো থাকবেন, শুভরাত্রি।